চরমোনাইয়ের সাথে যে রয়ের কানেকশন আছে এটা অতীতে অনেকেই অনেক ভাবে বলেছেন। ফেনী করিডোর দিয়ে একটা বিপুল পরিমাণ টাকা ইন হইছে বাংলাদেশে। একটা রাজনৈতিক দলকে চরমোনাইয়ের লোকজন এটার সাথে জড়িত এবং আরেকটা ঢুকেছে হচ্ছে খুলনা দিয়ে। সো আমি মনে করি যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই টাকার অঙ্কটা কোন রাজনৈতিক দলের পক্ষে ভোট কেনার জন্য হইতে পারে, আবার এটা মানে সহিংসতার জন্য হইতে পারে। চরমোনাই নিজেও জানে তার কতটুকু স্ট্রেংথ আছে। আ একটি ওই বড় রাজনৈতিক দল যদি সরাসরি এই ধরনের টাকা বিতরণ শুরু করে তাদের নামে বদনাম হবে। এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে যখন এই টাকা বিতরণ করবে লোকজন ভিডিও করলে ইয়া করবে, তখন দোষটা হবে হচ্ছে চরমোনাইয়ের। যে চরমোনাই এটা করেছে, চরমোনাই ওইটা করেছে। বাট অন গ্রাউন্ডে হয়তোবা জিনিসটা আমি মনে করি যে ভারতের এই জিনিসটা একটা মানে সবসময় তারা যেটা করে চরমোনাইয়ের মাধ্যমে অন্য একটা দলের জন্য টাকাটা মাঠে বিলিয়ে দেওয়া হবে। এটাকেই বলা হচ্ছে ফলস ফ্ল্যাগ অফ ৭ই আগস্ট। কিন্তু তাদের ঢাকার ভিতরে যাদের আমরা ধারণা করি রয়ের এজেন্ট বা ভারতীয় কূটনৈতিক এবং তাদের পরিবার ছিল, তাদের কিন্তু বিরাট একটা অংশ, টোটাল ২০৭ জন, আমি যেটা রিপোর্টটা পেয়েছি এবং আমার ফেসবুক ওয়ালে পরবর্তীতে ৭ তারিখে আমি ভিডিওটা পেয়ে দেই নেই, কারণ তখনও রিস্ক ছিল যে ভিডিওটা করেছে তাকে হয়তো বা ধরে ফেলতে পারতো। ক্যান্টনমেন্টের একটা এলাকা থেকে নতুন কনস্ট্রাক্টেড হাউস ছিল, ওখানে সব গ্যাদার হয়েছিল ৫ তারিখের পর থেকে। ওখান থেকে একটা মাইক্রোবাস দিয়ে সরি ২টা বাস দিয়ে ঢাকা ইয়াতে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছিল আর কি। তো ওই সময়ে কিন্তু কূটনৈতিকদের ম্যাক্সিমাম ফ্যামিলি চলে গিয়েছিল এবং টার্মোইলের মধ্যে কতটুকু ব্যাক করেছে আই এম নট শিওর। বাট আমার ধারণা সামনের এই যে পরিস্থিতিটা যে আছে এবং আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে প্রফেসর ইউনূস সরকারের সাথে ভারতীয় যে বর্তমান সরকারের তাদের ম্যাচিংটা আগে যেন আওয়ামী লীগের আমলে স্বামী স্ত্রী ছিল তার ধারে কাছেও নাই, উল্টা ডিভোর্সের পরে যে অবস্থা সেরকম অবস্থা। সো এরকম একটা সিচুয়েশনে তারা আগেই তাদের ফ্যামিলি কূটনীতি কিন্তু সরিয়ে নিয়েছে। পরবর্তীতে তারা এসছে কিনা এই ব্যাপারে আমাদের কোনো ইনফরমেশন নাই। বাট এই সময়টার মধ্যে যেহেতু টার্মোইল ছিল, আমি অনুমান করি খুব কম সংখ্যকই ফ্যামিলি বোধহয় এসছে, ব্যাক করেছে। সো তারা অ্যাকচুয়ালি একটা কূটনৈতিক সামনে নির্বাচনটা রেখে একটা কূটনৈতিক ফায়দা নেওয়ার জন্য। ফায়দাটা কি কারণে? কারণ সবাই জানে যে যখন নির্বাচন হয়, নির্বাচনের হওয়ার আগে সবকিছুটার মধ্যে একটু অস্থিতিশীল থাকে। কূটনৈতিক বাংলাদেশে যারা ইনভেস্ট করে তারা একটু অস্থিতিশীল থাকে। নিরাপত্তা পরিস্থিতির সামনে পরবর্তীতে কে কোন দল ইয়াতে আসবে, কি বলে, কোন দল ক্ষমতায় আসবে, আসলে তাদের সাথে আমাদের ইকোনমিক টাইজ গুলা কেমন হবে। আপনারা অলরেডি দেখেছেন যে আমেরিকার একটা ইকোনমিক গ্রুপ অলরেডি জামাত এবং বিএনপি দুই পার্টির সাথে কথা বলেছে যে তাদের আগের চুক্তিগুলো ঠিক থাকবে কিনা। এই যে টার্মোইল সিচুয়েশনের মধ্যে তারা এই জিনিসটা করেছে যা শুধু বাংলাদেশকে একটু কূটনৈতিক ভাবে ঘাবড়ে দেওয়ার জন্য আমি বলবো। কারণ আমি মনে করি না যে ওরা একটা অস্থিতিশীল পরিস্থিতি বলবে এটা ইনভেস্টররা বা বাংলাদেশের অন্যান্য কূটনীতিকরা এরা খাবে। অলরেডি সবাই জানে যে ভারত যে কূটনৈতিক ভাবে তাদের নেইবারদের উপরে কি ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা করে। এর আগে সেম ধরনের চাপ তারা নেপাল এবং শ্রীলঙ্কায় করার চেষ্টা করেছে। সো আমি মনে করি না যে এটা আমাদের খুব একটা পাত্তা দেওয়ার বিষয় আছে। বাট আমাদের দেশকে এই জিনিসটা কূটনৈতিক ভাবে ফেস করতে হবে। তো আমি মনে করি যে তারা অনেকে আবার ফেসবুকে একটু এক্সাজারেট করতেছেন যে নরমালি যেটা হয় দুই দেশের মধ্যে যদি কোনো যুদ্ধ অবস্থা বা আমরা অতীতে জানি যে মনে করেন সোমালিয়া, আফগানিস্তান, ইরাক যে সমস্ত জায়গায় যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী অবস্থা যেটা ছিল তখনকার সময়ে ওই জায়গাটাকে নন ফ্যামিলি স্টেশন হিসেবে ঘোষণা করা হয়। এইটা করাটা হচ্ছে ওদের একটা বাড়াবাড়ি। কিন্তু আমি মনে করি না তারা আন্তর্জাতিকভাবে আমাদেরকে যে একটু বিপদে ফেলানোর যে চেষ্টা করতেছে এটা সফল হবে। কারণ ভারতের কূটনীতি নিয়ে অলরেডি পশ্চিমা এবং অন্যান্য দেশগুলো অলরেডি এই ব্যাপারে অবগত আছে। সো তারা যতই চেষ্টা করুক আমি মনে করি না যে তারা সফল হবে। আপনারা দেখেন এটা একটা ধারাবাহিক মোশন। আপনি দেখেন লাস্ট ১ সপ্তাহের মধ্যে কিন্তু এর মধ্যে আমিও একটা ফেসবুক পোস্টও দিয়েছিলাম যে হঠাৎ করে আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা লোকজন তাদের যে বিভিন্ন বক্তব্য খুব বুস্ট করা হচ্ছে ফেসবুকে। বিভিন্ন সময় বিভিন্ন কে কি কথা বলতেছে। লাস্ট আমি দেখলাম যে তারা একটা সংবাদ সম্মেলন করেছে দিল্লিতে। হাসান মাহমুদ একটা বক্তব্য দিয়েছে। গত পরশুদিন দেখলাম আল জাজিরাতে সজীব ওয়াজেদ জয় সে একটা ইন্টারভিউ দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যেহেতু ভারত তাদের মেইন এইম ছিল হচ্ছে প্রথমে তারা চেষ্টা করেছে যে ওকে আওয়ামী লীগ আসবে
মানে কি শেখ হাসিনা পার্টিসিপেট করে আওয়ামী লীগ যেন এই ইয়াতে অংশগ্রহণ করতে পারে নির্বাচনে, কিন্তু সবকিছু থেকে বিফল হয়ে তারা একটা কোনোভাবে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করতেছে। এবং এই কারণেই এই যে 23 তারিখে যেটা আছে, আমি মনে করি এটা একটা গুজব। কারণ এখন পর্যন্ত এই 23 তারিখে শেখ হাসিনা এসে সাংবাদিক সম্মেলন করবে, এটা কোনো অথেন্টিক সোর্স থেকে কোনো কিছু হয় নাই। হাসান মাহমুদের একটা পেজ, যেটা আমার কাছে মানে মনে হচ্ছে যে এটা একটা ফেক অ্যাকাউন্ট করে এটা আহ, ইয়া করার চেষ্টা করতেছে, মানে গুজব চালানোর চেষ্টা করতেছে। এবং যারা বিদেশে যারা আওয়ামী লীগের সাপোর্টার আছে, মানে আমি বলি গত শনিবার দিন আমি অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিলাম আমাদের ক্যাট কলেজের গ্রুপের ওখানে গিয়ে কিছু আওয়ামী লীগের লোকজন ছিল পাশের টেবিলে, তারা আলোচনা করতেছে আহ, আপা কখন আদেশ দিবে ওইটার জন্য আমরা অপেক্ষা করতেছি, আমেরিকার সাথে ডিলিংস হয়ে গেছে, সেন্ট মার্টিন দিয়ে দিবে, মানে যত সব ককবুল স্টোরি আর কি। তো এগুলো হচ্ছে জাস্ট তারা একটা তাদের কর্মীদেরকে চাঙ্গা করার জন্য তাদের ইন্টারনালের ভিতরে এই সমস্ত ফালতু কথাবার্তা বলতেছে। এবং এইটার কোঅর্ডিনেশন হিসেবে যেহেতু ভারত তাদের অকৃত্রিম বন্ধু, যেটা জয় তার ইন্টারভিউতে জালদাদের ইন্টারভিউতে বলেছে, একদম তাদের অকৃত্রিম বন্ধু, ভারতের মধ্যে একদম সেফ ফিল করে তারা। সো এইটাই প্রমাণ করার চেষ্টা করতেছে যে সামনে নির্বাচনটা আর তারা যে সামনে নির্বাচনটা চায় না, এটা ক্লিয়ারলি বলেছে। এবং অবশ্যই ভারত এ ব্যাপারে তাদেরকে সহযোগিতা করবে, তাতে কোনো ডাউট নাই। সো আমি আরেকটা নিউজ পেয়েছি, যেটা আমি গতকালকে ফেসবুকে দিয়েছি, সেটা হচ্ছে যে ফেনী করিডোর দিয়ে একটা বিপুল পরিমাণ টাকা ইন হয়েছে বাংলাদেশে একটা রাজনৈতিক দলকে। চরমোনাইয়ের লোকজন এটার সাথে জড়িত, এবং চরমোনাইয়ের সাথে যে রয়ের কানেকশন আছে এটা অতীতে অনেকেই অনেক ভাবে বলেছেন। এবং আরেকটা ঢুকেছে হচ্ছে খুলনা দিয়ে। সো আমি মনে করি যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই টাকার অঙ্কটা কোন রাজনৈতিক দলের পক্ষে ভোট কেনার জন্য হইতে পারে, আবার এটা মানে সহিংসতার জন্য হইতে পারে। কিন্তু পাঠান ভাই যেটা বললেন এটার সাথে 100% একমত। যত দিন যাচ্ছে তাদের শক্তি দুর্বল হচ্ছে। তারা যখন তাদের আক্রমণের মাত্রাটা বাড়িয়ে দিবে, এবং ওখান থেকে শুরু করে বলেছিল সেটা হচ্ছে হাদি হত্যা। শহীদ হাতি হত্যার পরবর্তীতে তারা চেয়েছিল যে আমাদের মধ্যে একটা ভীতির সঞ্চার করতে, কিন্তু আমাদের মধ্যে ভীতির সঞ্চার করতে পারে নাই। উল্টা আমরা আরো ইউনাইটেড হয়েছি তার ইয়াতে। সো ইউনাইটেড হওয়ার পরে অ্যাকচুয়ালি তারা ব্যাকফুটিং এ চলে গেছে, এবং এটার সাথে ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারতের এন্টি ভারত সেন্টিমেন্ট যেটা ছিল ওইটা আরো তীব্র হয়েছে। সো এটা হচ্ছে তারা একটা তারা এটার একটা মানে এই জিনিসটা কাউন্টার করার জন্যই আমি মনে করতেছি যে তাদের এই স্টেশনে তাদের এটা নন ফ্যামিলি স্টেশন হিসেবে ঘোষণা করে আমাদের উপরে একটা কূটনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করতেছে। এটার মধ্যে অনেকে আবার ফেসবুকে দেখলাম স্পেকুলেশন করতেছে যে তারা আমাদের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, এই করতে পারে, সেই করতে পারে, মানে মিলিটারি। বাট আমি মনে করি যে এই বোকামি ভারত কখনোই করবে না। ভারত সবসময় আমাদের দেশে তাদের যে গাদ্দার আছে এদেরকে ইউজ করবে। কারণ তারা জানে বাংলাদেশের সাথে যদি তারা একটা ফুল স্কেল ওয়ারে যায়, তাদের যে সেভেন সিস্টার যেখানে আছে, সেভেন সিস্টারে অলরেডি রাজনৈতিক পরিস্থিতি ভোলাটাইল, এবং ওখানে 30% মুসলিম, এবং তারা হচ্ছে নির্যাতিত মুসলিম। এই জায়গায় যদি বাংলাদেশের সাথে যদি কোনো ওয়ারে যায়, তাহলে এটা ওইটাকে ফুয়েল আপ করা হবে, এবং তারা ভালোভাবে জানায় এই সুযোগে সেভেন সিস্টার আলাদা হয়ে যেতে পারে। সো আমি মনে করি না কোনো মিলিটারি থ্রেট আছে। এটা হচ্ছে তাদের একটা কূটনৈতিক চাপ, এবং এটা আমাদের কূটনৈতিক ভাবেই, এবং কূটনৈতিক ভাবে যে চাপটা দিয়েছে এটা এমন কোনো এক্সট্রিম লেভেলের কূটনৈতিক চাপ না। এবং অলরেডি আমাদের যে অন্যান্য দাতা, ইনভেস্টার এবং ফরেন দেশগুলো যেটা যাদের এম্বাসি আমাদের আছে, তারা অলরেডি ভারতের এই সমস্ত কাজ কারবে তারা ব্যাপকভাবে অবগত। সো এটাতে ভয় পাওয়ার কিছু নাই, এটা কূটনৈতিক ভাবেই ফেস করতে হবে। ধন্যবাদ। জি। আচ্ছা, আমি একটু আপনার বক্তব্য থেকে একটা পয়েন্ট ধরতে চাই যে চরমোনাইয়ের জন্য টাকা এসেছে যেটা বললেন, যে চরমোনাইয়ের যদি টাকাটা এসে থাকে এটা আসলে কিসের জন্য তারা ব্যবহার করবেন দেশে? কারণ চরমোনাইয়ের খুব একটা জনপ্রিয়তা ওইরকম নয় যে তারা সরকার গঠন করতে পারবেন। আর যদিও ফয়জুল করিম সাহেব উনি বলছেন 143টা আসনে তারা এ গ্রেডে রয়েছেন, তাদের সবচেয়ে জনপ্রিয়তা বেশি, কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন এর আগের বিগত নির্বাচনগুলো যদি পর্যালোচনা করা হয়। চরমোনাইকে আসলে টাকাটা দিবে কিসের ভিত্তিতে মনে করেন অ্যাকচুয়ালি ভারত আমি থেকে? এটা বলেছি যে একটা বৃহৎ রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য চরমোনাই নিজেও জানে তার কতটুকু স্ট্রেংথ আছে।
ওই বড় রাজনৈতিক দল যদি সরাসরি এই ধরনের টাকা বিতরণ শুরু করে, তাদের নামে বদনাম হবে। এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে যখন এই টাকা বিতরণ করবে, লোকজন ভিডিও করলে ইয়া করবে, তখন দোষটা হবে হচ্ছে চরমোনাইয়ের, যে চরমোনাই এটা করেছে, চরমোনাই ওইটা করেছে। বাট অন গ্রাউন্ডে হয়তোবা জিনিসটা, আমি মনে করি যে ভারতের এই জিনিসটা একটা মানে সবসময় তারা যেটা করে চরমোনাইয়ের মাধ্যমে অন্য একটা দলের জন্য টাকাটা মাঠে বিলিয়ে দেওয়া কারেক্ট, হবে। এটাকেই বলা হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশন। আপনি দেখবেন এই জিনিসটা তারা সবসময় করে থাকে। যেহেতু যখন বিতরণটা করবে, তখন ওই বড় দলের বিরুদ্ধে কোনো ইয়া আসবে না, ব্লেম আসবে না, আসবে চরমোনাইয়ের। ধন্যবাদ। হুম।